আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দখলদার দেশের সাথে ইরানের লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানাবো এই ভিডিওতে। এই মুহূর্তে চীনকে নিয়ে বড় করে টেনশনে আছে দখলদার দেশটি এবং তার বিশ্বমোড়ল মিস্টার ট্রাম্প সাহেব। পাশাপাশি আরও বড় টেনশনে পড়ে গেছে দেশটির ভেতরে থাকা ইন্টেলিজেন্স। তারা ইরানের প্রতি মুহূর্তের সারপ্রাইজে ক্লান্ত হয়ে গেছে যে ইরান সর্বশেষ আবার কি করে বসে। প্রতিটি রাত যাচ্ছে, প্রতিটি সকাল হচ্ছে, দখলদাররা নতুন করে টেনশনের চাদরে ঢেকে যাচ্ছে। কারণ এতদিন যারা সারপ্রাইজ দেবে সেই দখলদাররা এখন নিজেরা প্রতি মুহূর্তে সারপ্রাইজ পাচ্ছে। ইরান এতদিন যা বলেছে এখন সেটা করতে শুরু করেছে। সব কিছু মিলে আরও বড় একটি খবর আসছে, ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে একজন জার্মান এজেন্সির লোক ধরা পড়েছে। কারা তাকে পাঠালো, কেন তিনি সেখানে গেল এবং তার কাছ থেকে আপডেট কি পাওয়া গেল, চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি সেটি হলো চীন। চীন ইরানকে সাপোর্ট দিচ্ছে বা সহযোগিতা করছে, এই খবরগুলো বারবারই কিছু কিছু গণমাধ্যমে আসছে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রথমে ভারতের গণমাধ্যম আসছে, মধ্যপ্রাচ্যের কিছু খবরে আসছে, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন বা তার নির্ভরযোগ্য যে গণমাধ্যম ফক্স, সেখানে প্রকাশ করা হয়েছে যে চীন থেকে একটি কার্গো জাহাজ এসেছে ইরানের উদ্দেশ্যে এবং ইরানে যখন আকাশ বন্ধ করা, ইরানের যখন বিমান চলাচল বন্ধ ইরানের আকাশে, তখন সেই বিমানটি ইরানের রাডারে এসে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, নাই হয়ে যায়, গন্তব্যহীন হয়ে যায়। কি করে সম্ভব? ইরানের আকাশ যখন সবার জন্য বন্ধ, সেই সময়টা একটি মাত্র কার্গো বিমান আসে চীন থেকে। এর আগের যে খবরগুলো আমরা দেখেছি সেখানেও আমরা দেখলাম একাধিক চীনের কার্গো জাহাজ মানে কার্গো বিমান এসেছিল ইরানে, এবং বলা হচ্ছে এগুলো করে চীন প্রচুর অস্ত্র পাঠিয়েছে। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ইরানের আকাশে পৃথিবীর সকল বিমানকে নিষিদ্ধ করলেও চীনের বিমান আসছে, কারণ চীন ইরানকে সামরিক অস্ত্র দিয়ে হেল্প করছে, এই দাবিটি করছে ফক্স নিউজ। প্রশ্ন হলো, চীন ইরানের পক্ষে মাঠে নামলো সেটা কি সামরিক ক্ষেত্রে না অস্ত্র দেওয়ার ক্ষেত্রে? যখন ইসরায়েলের পক্ষ নিচ্ছে আমেরিকা, তখন চীন নিচ্ছে ইরানের পক্ষে। চীনের এই যে কি বলে ইরানের যে এই বিজয় বা ইরান যে দখলদার দেশটির ভেতরে বড় রকম আঘাত করছে, নেপথ্যে চীনের কি কোনো বিশেষ কৃতিত্ব আছে, এটা নিয়েও আলোচনা উঠছে। একদিকে চীন পার্সিয়ান গালফে অবস্থান করছে আমেরিকাকে বিট করার জন্য, এবং বলা আছে যে চীন ইরানকে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য করতে পারে, এমনটিও ধারণা করছে মার্কিন গণমাধ্যম। তার মানে ইসরায়েলের পক্ষে আমেরিকা নেমে গেলে চীনের বা রাশিয়া তারা ইরানের পক্ষে নেমে যাবে, এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এই যুদ্ধটি দুটো দেশের মধ্যে থাকবে না, এটি বহুমুখী যুদ্ধে রূপ নিতে পারে। যেমন ব্রিটেন বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলেছেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, হুট করে ইরানে আক্রমণ করবেন না, কারণ আপনি আক্রমণ করলে এই যুদ্ধটা বিশ্বযুদ্ধে ছড়িয়ে যেতে পারে। কারণ আমেরিকা যখনই আক্রমণ করবে, আমেরিকার শত্রুরা ইরানকে সহযোগিতা করবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ ইউক্রেনকে আমেরিকা বলয় বা পশ্চিমা বলয় সবাই সহযোগিতা করছে, যে কারণে রাশিয়া এই যুদ্ধ শেষ করতে পারছে না। তো ইরানে আমেরিকা আক্রমণ করলে যেটি হতে পারে, ইরানকে আমেরিকার বিরোধীরা প্রকাশ্যে হোক আর গোপনে হোক সব রকম সহযোগিতা করবে, এটি নিশ্চিত। 2 নম্বর বিষয়, হঠাৎ করে ইরানের ভেতরে মোসাদের তল্লাশিতে বেশ চিরুনি অভিযান চলছে। এটা হঠাৎ করে বলাটা ভুল হবে। যখন ইরানে প্রথম আক্রমণ করে দখলদাররা, প্রথম আক্রমণই প্রায় 25 জনের মতো, 20 থেকে 25 জনের মতো গুরুত্বপূর্ণ টপ কমান্ডার, সেনাবাহিনী বলি, আইআরজিসি বলি, গোয়েন্দা বিভাগ বলি, পরমাণু বিজ্ঞানী বলি, একদম টপ পজিশনের লোকগুলি মারা পড়েছে।
ইরানের ধারণা ছিল এতদিন যে দখলদার দেশটি ইরানের ভেতরে স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরি করে বা উপর থেকে বিশেষ ড্রোন উড়িয়ে গোয়েন্দা ড্রোনের মাধ্যমে তথ্য উপাত্ত চুরি করে। কিন্তু প্রথম দিন 13 তারিখ যখন ইরান আক্রান্ত হলো, ইরান বুঝতে পেরেছে যে আমার সেনা প্রধানকে, আইআরজিসি প্রধানকে, পরমাণু বিজ্ঞানী প্রধানকে বা কি বলে আয়াতুল আলী খামেনির উপদেষ্টাকে, এই যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যে হত্যা করা হলো এত নিখুঁতভাবে, এগুলো আকাশ থেকে কোনো গোয়েন্দাগিরির মাধ্যমে নয়, এগুলো ভেতরের বিশ্বাসঘাতকরা করেছে। এবং একযোগে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো অচল হয়ে যাওয়া, পাল্টা এটাকে ইরান প্রথম দিন যেতেই পারল না, সব কিছু মিলে যে ব্লান্ডার হয়ে গেল, এক রাতে ইরান যে আকাশ থেকে মাটিতে পড়ে গেল, এটার কারণ কি? তো ইরান এই আঘাতটা পাওয়ার পর ঘুরে দাঁড়াবার জন্য প্রথমে যে কাজগুলো করেছে সেগুলো হলো তাদের ভেতরের বিশ্বাসঘাতককে চিহ্নিত করার কাজগুলো করেছে। এবং মোটামুটি ইরান অনেকেই ট্রেস করে ফেলেছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ দেশের ভেতরে আত্মগোপনে আছে, তাদের ধরার কাজটি করছে, আবার অনেকে ইরান ধরে ফেলেছে, কিন্তু ইরান প্রকাশ্যে তাদের নাম আনছে না। কারণ তাদের মাধ্যমে ইরানের চেষ্টা হলো মোসাদকে বা বিদেশি গোয়েন্দাদের শনাক্ত করা। একটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ ইরান অনেক সামরিক ব্যক্তিকে বা দেশের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ আমলাকে, পুলিশ কর্তাকে বা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধরে ফেলেছে যারা মোসাদকে সরাসরি সহযোগিতা করেছে অর্থের বিনিময়ে। কিন্তু ইরান তাদের নাম প্রকাশ্যে আনছে না, কারণ তাদেরকে দিয়ে এখনও মোসাদের সাথে যোগাযোগ করাচ্ছে ইরান তাদের মতো করে। তারা তাদের মতো করে এই কাজগুলো করছে। কেন করছে? মোসাদ তো জানেন আসলে তাদের কারা কারা ধরা পড়েছে। তো এজন্য যারা ইরানের ভেতরে এই বিশ্বাসঘাতকতাগুলো করেছে মোসাদের হয়ে, তাদের মধ্যে একটা গ্রুপকে ইরান ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে যা তথ্য উপাত্ত নিয়ে নিয়েছে। আরেকটা গ্রুপ আছে যাদেরকে ইরান, মানে ইরানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা টিম তাদের সঙ্গে রাখছে এবং তারা তাদের মতো করে মোসাদকে বার্তা দিচ্ছে, হ্যাঁ আজকে এটা হচ্ছে, কালকে, মানে মোসাদের সাথে একটা গেম করছে ইরান এখন। ধরেন যিনি ইরানে এখন মোসাদের হয়ে কাজ করছেন মিস্টার এক্স, তো এক্সকে ইরান শিখিয়ে দিচ্ছে, বলো যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি আজকে ডান দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, ওরা ডান দিক থেকে উত্তর দিকে একটা মিসাইল মারে, আসলে সেখানে আয়াতুল্লাহ খামেনি যাচ্ছেন না। তো এভাবেই করে মোসাদের যত লোক এজেন্ট ইরানে রয়েছে তাদেরকে আটকে, তাদেরকে দিয়ে মিসগাইড করছে এখন মোসাদকে, এমন একটি তথ্য পাওয়া গেছে। তো এরই মধ্যে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র, যেটিকে ইসরায়েল এখন টার্গেট করতে চায়, সেই পারমাণবিক কেন্দ্রের কাছে হঠাৎ করে একজন সাইকেলম্যান ধরা পড়েছে। প্রথমে তাকে সতর্ক করা হলেও তিনি সেই সংরক্ষিত অঞ্চলে সাইকেল নিয়ে প্রবেশ করেন। এরপর তাকে আটক করা হয়। তিনি বলেন তিনি একজন জার্মানি নাগরিক, মূলত তিনি একজন ব্লগার, তিনি ঘুরতে আসছেন, ব্লাব 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 ব্লাব। পরবর্তী তাকে যাচাই বাছাই করে তার মোবাইল, তার সকল ডিভাইস চেক করে ইরান বুঝতে পেরেছে তিনি একজন বিদেশি এজেন্ট, সিআইএ অথবা মোসাদের, এবং তিনি সেখানকার এই ছবিগুলো ধারণ করে করে পাঠাচ্ছিলেন তার বিশেষ হেডকোয়ার্টারে। এই ব্যক্তিকে গ্রেফতারের পর ইরান অনেক নথি খুঁজে পেয়েছে। এবার বুঝতে পেরেছেন যে ইরানের ভেতরে যারা কাজ করছে কিভাবে করছে। প্রশ্ন হলো, এই ব্যক্তিকে, মানে জার্মানির এই নাগরিককে ইরানের বিরুদ্ধে বা ইরানের খুব সংরক্ষিত অঞ্চল, বিশেষ বিশেষ অঞ্চলের তার কাছ থেকে তথ্য উপাত্ত ভিডিও নেওয়ার জন্য পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা। তার মানে সেই গোয়েন্দা সংস্থার চেইন ভেঙে গেছে, বাধ্য হয়ে এখন তারা এভাবে কাজ করছে। আর ইরান এই মুহূর্তে সর্বোচ্চ নজর রাখছে তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের ব্যাপারে। কারণ প্রথম দিন যে আঘাতটা ইরান পেয়েছে, এই আঘাতটা ইরান সহ্য করতে পারেনি এবং এই আঘাতটা তার সারা জীবনের গত 50 বছরের সবচেয়ে বড় আঘাত হবে। কারণ বিনা যুদ্ধেই তার 20-25 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছে। এটা ইরান কোনোভাবে মেনে নিতে পারছে না, যার কারণে ইরান খুব বড় রকম রিয়েক্ট শুরু করেছে। তো এই মুহূর্তে দেশের ভেতরে পর্যাপ্ত পরিমাণ মোসাদ এজেন্টদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চলছে, মানে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। একদিকে তারা দখলদারদের সাথে লড়াই করছে, আরেকদিকে তারা এই অভিযান চালাচ্ছে। লেটেস্ট খবর কি, হাইফাতে গত রাতে যে আক্রমণ করেছে ইরান, এই আক্রমণ এত ম্যাসিভ হয়েছে, মানে যেই আক্রমণগুলোর সংখ্যায় হতো 40টি মিসাইল, কিন্তু এই মিসাইলের আক্রমণে মোটামুটি লণ্ডভণ্ড হয়ে গেছে হাইফা। এবং
দখলদাররা এখন সবচেয়ে বড় টেনশনে আছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আর ইরানকে আটকাতে পারছে না। তাদের অ্যারো পারছে না, ডেভিড স্প্রিং পারছে না, তাদের থার্ড পারছে না, আয়রন ডোম পারছে না। এটি নিয়ে তারা এখন মহা টেনশনে পড়ে গেছে। এখন ইরান টার্গেটে আক্রমণ করছে। ইরানের নতুন মিশন হলো, আজকে যেটি বলা হচ্ছে, ইরান আজকে দখলদারদের আরও বেশ কিছু সামরিক ঘাঁটিকে টার্গেট করবে। এবং ইরান এই মুহূর্তে যে কাজটি করছে, দখলদারদেরকে যেন আরও 50 বছর পিছিয়ে দেওয়া যায় তাদের বিজ্ঞান চর্চা, সামরিক ঘাঁটি, অস্ত্রাগার, স্পেশাল ড্রোন ফ্যাক্টরি, মিসাইল ফ্যাক্টরি, 35 যেখানে রাখা আছে নেভাত্তাম বা এরকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইরান এই যুদ্ধে দখলদারদের সাধারণ জনগণকে টার্গেট করছে না, তারা টার্গেট করছে দখলদাররা 50 বছরে যে পর্যন্ত এগিয়েছে, যেন 15 দিনের যুদ্ধে তাদেরকে আবার 50 বছর পিছিয়ে দেয়া যায়। তাহলে তাদেরকে আবার 50 বছর এগোতে হলে যে সময়টা লাগবে, এই ফাঁকে ইরান তাদেরকে মোটামুটি সার্চ করে ফেলবে। এবং ইরান এখন এই মুহূর্তে অধিক মানুষ হত্যার চেয়ে তারা যে কাজটি করছে, দখলদার দেশটির ভেতরে তাদের অহংকারের দেয়ালগুলো ভেঙে দিচ্ছে। আরেকটু বুঝিয়ে বলি, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি ধরেন, ক্যান্টনমেন্ট। ইরান ইতিমধ্যে দখলদারদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিয়েছে মোটামুটি। দ্বিতীয়ত, আমাদের গার্মেন্ট শিল্প, আমাদের কোনো প্রযুক্তিগত আদার্স কিছু নেই। আমাদের দেশের কোনো প্রযুক্তিম্যানরা, বিজ্ঞানীরা এই দেশে থাকেন না, তারা চলে যান বিদেশে। আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির রাজনীতি যত মানুষ করেন, পৃথিবীর অন্যান্য দেশে এরা সবাই বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। আমাদের দেশে চায়ের দোকান থেকে একদম রাষ্ট্রপতির ভবন পর্যন্ত সবাই রাজনীতি করেন। এরা কেউ বড় বড়, মানে কি বলবো, আমাদের দেশের বড় বড় উন্নয়নে অবদান রাখার মতো বিজ্ঞান চর্চা করার লোক নেই। আমাদের বিজ্ঞানীরা সব বাইরে থাকে। তো ওদের বিজ্ঞানীরা তো বাইরে যায় না, ওরা নিজেদের মধ্যে কাজ করে। তো যেটা হয়েছে যে ইরান এই মুহূর্তে দখলদাররা যে জায়গাগুলোতে উৎকর্ষ হয়েছে তারা ড্রোন, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিসাইল বা তাদের মোসাদ নামক যে গুপ্ত ঘাতকরা সফটওয়্যার তৈরি করছে, যেমন পেগাসাস, ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের কথা তারা শুনবে, এটা হ্যাক করা, ওটা হ্যাক করা, এই যে কাজগুলো এরা করেছে দখলদাররা, এই বিষয়গুলোকে ধ্বংস করে দেয়া, এদের নথি চুরি করা এবং এদের ঘরের যে সিসি ক্যামেরা সেগুলো পর্যন্ত ইরান হ্যাক করে ফেলছে। করে করে ইরান দেখতেছে কোথায় কী আছে। এবং প্রতি মুহূর্তে ইরান তাদের গোপনীয় তথ্যগুলো বিভিন্ন সিস্টেমে হ্যাক করে করে নিচ্ছে, সেখানে মিসাইলগুলো মারছে। তো এভাবে ইরান মোটামুটি তাদেরকে ক্লান্ত করে ফেলছে। আজকে আইডিএফের আইডিএফ প্রধান কি বলছেন জানেন? ওদের যে সেনাবাহিনী, তার প্রধান বলেছেন আইডিএফকে একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কারণ ইরান এটা অল্পতে শেষ করবে না, এটা অল্প কদিনই শেষ হবে না, একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তার মানে ইরান যে কারণে সকল শক্তি ব্যয় না করে পরিকল্পিত আক্রমণ করছে, তার অর্থ হলো ইরান জানে একটা দীর্ঘ যুদ্ধ হবে এবং এর মধ্যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া জড়িয়ে গেলে ইরান যেন লম্বা সময় টিকে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারে। সেজন্য ইরান কোয়ালিটি মেনটেন করছে, এই মুহূর্তে ধীরে সুস্থে পরিকল্পিত আক্রমণ করছে। হঠাৎ করে আমেরিকা কেন ইরানে তার সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়তে বলেছে? তার মানে যে কোনো সময় ইরানে আরও বড় রকম কোনো অ্যাটাক হতে যাচ্ছে। দ্বিতীয় খবরটি হলো, ভারতের প্রধান হলেন, ইন্টেলিজেন্স প্রধান হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। কে তিনি? কেন পাকিস্তানে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে? চলুন এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথমে আমরা যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরান প্রসঙ্গে। ইরানে এই মুহূর্তে দেশটির জনগণ চরম আতঙ্কে আছে। বলা হচ্ছে আমেরিকা নতুন করে ইরানে থাকা তার জনগণকে দ্রুত দেশ ছাড়তে বলেছেন। শুধু দেশ ছাড়তে বলেননি, বলেছেন কেউ যেন আকাশ পথে ইরান থেকে বের না হয়, যে কোনোভাবে প্রতিবেশী কোনো একটি দেশ অর্থাৎ স্থলপথে বেরিয়ে আসে। তো ইরানের সাথে কোন কোন দেশ রয়েছে? একদিকে আজারবাইজান, অন্যদিকে তুরস্ক, তুর্কমেনিস্তান, পাকিস্তান। তো এই প্রতিবেশী যে কোনো একটি দেশ দিয়ে যেন স্থলে পাকিস্তানের ইরানে থাকা মার্কিন জনগণ বেরিয়ে আসে, কোনোভাবে যেন ইরানের আকাশপথ ব্যবহার না করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশে ডুয়েল
নাগরিক যারা, অর্থাৎ দ্বৈত নাগরিক যারা ইরানের জনগণ বা ইরানের নাগরিক, আবার যারা মার্কিন নাগরিক, যারা এই মুহূর্তে ইরানে আছেন, তাদের জন্য আমেরিকার পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। কিছু কিছু সূত্র বলছে ইরান 12 দিনের যুদ্ধ শেষে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা বানাবার কাজ শুরু করেছে। অর্থাৎ ইরান অল্প সময়ের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দিতে পারে পারমাণবিক বোমা বানিয়ে। হতে পারে ইরান এটি বানিয়ে ফেলেছে, একদম চূড়ান্ত ফাইনাল রাউন্ডে এটি রয়েছে, আর তাই দখলদার বা আমেরিকা ইরানে আক্রমণ করেছে, কারণ তাদের কাছে এই তথ্য আছে অবশ্যই। তো যেই সময়টা ইরানের নষ্ট হয়েছে এই 12 দিনের যুদ্ধে, এরপর ইরান তার ইউরেনিয়ামকে রক্ষা করতে পেরেছে এটিও বলেছে। তো এখন বিভিন্ন সংস্থা বলছে, গণমাধ্যম বলছে, ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর যে বরাত দিয়ে সংবাদগুলো প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইরান দ্রুত সময়ের মধ্যে তার পারমাণবিক বোমা বানাবার কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই সংস্থার যিনি প্রধান, আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা, প্রথমে যাকে বলা হয়েছিল তাকে দখলদাররা হত্যা করেছে, পরবর্তী দেখা গেছে তিনি আহত ছিলেন এবং জীবিত আছেন। তার মানে এই প্রকল্পের কাজ এখন চলছে। ইরানের গণমাধ্যমগুলো বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যমগুলো বলছে ইরান খুব অল্প দিনের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দেবে, হয়তো পারমাণবিক শক্তিধর হয়ে। পাশাপাশি চীন, রাশিয়া ইরানকে এই ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করছে এমনটিও বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরানের এই তথ্যগুলো নিঃসন্দেহে দখলদার দেশটির কাছে কিংবা সিআইএর হাত ধরে আমেরিকার কাছে পৌঁছে গেছে। আর যেহেতু আমেরিকা বা ইসরায়েল ইরানে যে অ্যাটাক করেছে এটি সফল অ্যাটাক হয়নি, তারা ব্যর্থ হয়েছে, তো তাদের এই বিশাল মাত্রায় আক্রমণে, বিশাল খরচ, এত দখলদার দেশটির মধ্যে যেই রকম কি বলবো ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছু মিলে তারা যদি শেষ পর্যন্ত ইরানকে আটকে রাখতেই না পারলো, তাহলে তাদের পুরো এই কি বলবো যে তাদের এই যে যুদ্ধ, এত ক্ষয়ক্ষতি সব ব্যর্থতায় পর্যবসিত হবে, পুরোটাই লস হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে কোনো সময় দখলদাররা ইরানে বড় রকম স্ট্রাইক চালাতে পারে। ইতিমধ্যে ইরানের রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ভেতর থেকে ছোট মাত্রায়, একদম খুব ক্ষুদ্র মাত্রার গোয়েন্দা ড্রোন ইরানে প্রবেশ করেছে। এগুলো অনেকটা মাছি বা মশা টাইপের আকৃতির। তো এগুলো ইরানের খুব সেন্সিটিভ অঞ্চলগুলোতে ঘুরেছে এবং এখান থেকে অনেক তথ্য উপাত্ত দখলদার দেশটিকে সাপ্লাই করেছে। তো ইরান যে অভিযোগটি করলো প্রতিবেশী রাষ্ট্র থেকে বা তাদের আকাশ ব্যবহার করে শত্রুদের ড্রোন বা বিভিন্ন কি বলবো আকাশযান ইরানের ভেতরে আক্রমণও করেছে এবং তারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছে, এই দেশটিকে উল্লেখ করার মানে যে দেশটিকে সন্দেহ করছে সেই দেশটি হলো আজারবাইজান। আপনারা জানেন যে আজারবাইজানের সাথে ইসরায়েলের রিলেশন খুবই ভালো। তো সব কিছু মিলে ইরানের ভেতরে আবারও বড় রকম আক্রমণ চালাতে পারে, এটা নিশ্চিত। এখন যদি প্রশ্ন করেন এই আক্রমণটা কবে হতে পারে, কখন হতে পারে, এটা নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু আমেরিকা যখন তার জনগণকে ইরান ছাড়তে বলেছে, তখন ধরে নিতে হবে আমেরিকার কাছে এই তথ্য আছে। আর ইসরায়েল তো আমেরিকাকে না বলে আক্রমণ করবেই না। এর আগেও আমরা যখন দেখলাম যে আমেরিকা ইরান থেকে তার জনগণকে বের হয়ে যেতে বলেছে, তখনই আমরা দেখলাম দখলদাররা ইরানে আক্রমণ করেছে। তো এখন এই পরিস্থিতিতে আসলে ইরান কি করবে জানি না, বা ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু ডেভেলপ করছে সেটাও জানি না, বা ইরানে যদি এই মুহূর্তে আক্রমণ হয়ে বসে, এই আক্রমণ দখলদাররা নিঃসন্দেহে আরও প্রস্তুতি নিয়ে নেমেছে। 12 দিনের যুদ্ধে তারা যে পরাজিত হয়েছে, তারা যে লজ্জা পেয়েছে, এই লজ্জা থেকে বাঁচার জন্য এবার তারা নিঃসন্দেহে আরও গুছিয়ে আসবে। ইরানের দুর্বল জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলেছে এবং মোসাদের তাদের যে বেজগুলো আছে, মোসাদের ইরানের ভেতরে যে এজেন্সিগুলো আছে বা এজেন্টরা রয়েছে, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করেছে এবং সেই মোসাদ এজেন্টরা নিঃসন্দেহে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কারণ ইরান এখনও জানে না কারা মোসাদ এজেন্ট, যারা ধরা পড়েছে এরা খুব বড় মাত্রা মানে বড় মাপের নাকি এরা ছোট মাঠ লেভেলের। এমনও তো হতে পারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা
মোসাদ এজেন্ট হিসেবে কাজ করছে, যাদেরকে এখনও ইরান চিহ্নিত করতে পারেনি। তো এই লোকেরা যদি বিশ্বাসঘাতকতা করে, বা এই লোকেরা যদি আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, সেই ক্ষেত্রে ইরানের পক্ষে আসলে বড় রকম প্রতিরোধ গড়ে তোলা বা ঘুরে দাঁড়াবার শক্তি থাকবে না, যেটা আমরা 13 তারিখে প্রথম আক্রমণের দিন দেখেছি। তো এক্ষেত্রে ইরানও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং ইরানের ভেতরে এই মুহূর্তে যা হচ্ছে, অর্থাৎ পুরো সরাসরি অভিযান চলছে। এতে করে অনেক ভিন্ন মতের লোকেরা ধরা পড়ে যাচ্ছে। ধরেন যারা অপরাধী না তারাও ধরা পড়ে যাচ্ছে, কিছু করার নেই তো আসলে। যারা ভিন্ন মতের লেখক, সাংবাদিক, কলামিস্ট, অর্থাৎ ইরানের মধ্যে তো বহু রকম মত আছে। শিয়া মতের এগেনস্টে যারা আছে, সুন্নি মত, তাদের উপরও খড়গ চলছে। তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে ইরানের ভেতরে এই মুহূর্তে একটা টালমাটাল অবস্থা আছে। ইরান যত তারা বলুক আমরা ঐক্যবদ্ধ, কিন্তু ভেতরে যে গ্রুপটি দখলদারদের বা আমেরিকার হয়ে কাজ করছে, তাদের তো আসলে ঐক্যের ব্যাপার না। তাদের কাছে এখন ইরান ধ্বংস হওয়া বা ব্যক্তিগত লাভটাই গুরুত্বপূর্ণ। তো ইরানও এই মুহূর্তে সজাগ আছে এবং ইরান প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা জানে তাদের উপর যে কোনো সময় শত্রু আবার আক্রমণ করবে, তাই তাদের প্রস্তুতি অব্যাহত আছে। দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতের ইন্টেলিজেন্স প্রধান, গোয়েন্দা প্রধান রয়ের নতুন একজন দায়িত্ব পেয়েছেন। বলা হচ্ছে রবি সিনহা। 1989-তে তিনি আইপিএস, পুলিশ সার্ভিস কমিশনে যোগ দেন। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সবশেষ তিনি রয়ের পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন। বুঝতে পারছেন? অর্থাৎ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলোর বিভিন্ন ডেস্ক থাকে। ধরেন বাংলাদেশে যে মিশন চালাচ্ছেন তার একটা ডেস্ক আছে, বাংলাদেশ মিশন। আফগানিস্তানে যিনি আছেন, আফগানিস্তান মিশন বা আফগানিস্তান ডেস্ক। তো পাকিস্তানের একটা ডেস্ক আছে। তো বাংলাদেশে যিনি পুরো বাংলাদেশ নিয়ে রয়ের অ্যাক্টিভিজম বা রয়ের যত রকম কাজকর্ম আছে যিনি করেন, তিনি হলেন বাংলাদেশ ডেস্কের প্রধান। তিনি পুরো বাংলাদেশে রকে মেনটেন করেন, নির্দেশনা দেন, কাজ ভাগ করে দেন, আপডেট নেন, কি করতে হবে না করতে হবে এভরিথিং তিনি করেন। তিনি তার বসকে আপডেট জানান। তো যেই রবি সিনহা, যিনি এতদিন ধরে, মানে তিনি রিটায়ার করার পর, পুলিশের চাকরি থেকে রিটায়ারের পর তিনি রয়ের দায়িত্ব পেয়েছিলেন, পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন। এবং তিনি এই দায়িত্বে আসার পর পাকিস্তানে একটার পর একটা সফল অপারেশন করেছে ভারত। সফল অপারেশন বলতে পুরো পাকিস্তানের মধ্যে প্রতিদিন যে আমরা হামলাটা দেখছি, এগুলোর মূল নেতৃত্বে নাকি তিনি ছিলেন, এটা বলছে পাকিস্তানের গণমাধ্যম। এটি আবার ভারত বলছে না। তো রবি সিনহা এই ব্যক্তি কাশ্মীরে দায়িত্ব পালন করেছেন, খুবই স্পর্শকাতর জায়গাগুলোতে তার দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক, অর্থাৎ আজকে যিনি অবসরে গেছেন, তাকে কোনো প্রকার এক্সটেনশন দেয়নি ভারত। তার প্রধান কারণ হলো পেহেলগাঁওর পর ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। ভারত বলছে তাদের কাছে ইন্টেলিজেন্স তথ্যের ঘাটতি ছিল, বা তারা গোয়েন্দা তথ্যে পাকিস্তানের কাছে মার খেয়ে গেছে, যেখানে আইএসআই জিতে গেছে। তো ভারত যেহেতু মার খেয়ে গেছে, তাই এই ব্যক্তিকে আর এক্সটেনশন না দিয়ে এই এক্সটেনশন থেকে তাকে বিদায়, অর্থাৎ অবসর দিয়ে দিয়েছে। আর যিনি পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন, এই রবি সিনহাকে এবার দায়িত্ব দিয়েছে র প্রধান। তো পাকিস্তান বলছে এবার র পাকিস্তানের বিরুদ্ধে একদম ফাইনাল রাউন্ডে নামবে। এই ব্যক্তিকে চয়েস নিয়ে এটি পাকিস্তানের দাবি যে এবার ভারতের মূল টেনশন হবে বা মূল ফোকাস হবে পাকিস্তান, যেহেতু শিগগিরই পাকিস্তানে আরেকটা বড় স্ট্রাইকের পরিকল্পনা আছে ভারতের। তাই এই ব্যক্তিকে র প্রদান করা হয়েছে এবং তিনি পুরো পাকিস্তানের তার কাছে ডাটা আছে, কোথায় কি করতে হবে না করতে হবে, কোথায় আফগানকে ব্যবহার করতে হবে, কোথায় বেলুচিস্তানকে ব্যবহার করতে হবে, কোথায় খাইবার পাখতুনখোয়াকে ব্যবহার করতে হবে, কোথায় টিটিপিকে ব্যবহার করতে হবে, কোথায় বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ব্যবহার করতে হবে, এভরিথিং তার জানা। পাশাপাশি পুরো কাশ্মীরটা তার তত্ত্বাবধানে। তো এই রবি সিনহাকে নিয়ে এই মুহূর্তে খুব টেনশনে আছে পাকিস্তান, এবং বলা হচ্ছে আগামী দিন এই দুটো দেশের মধ্যে বৈরিতা, লড়াই, সংঘর্ষ হয়তো দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। বিদায় নিচ্ছি আজকের মতো। দর্শক, আজ রাত 11টায় আমাদের আরেকটি লাইভ আছে, বিশেষ সেশন, এবং সেই রাত 11টায় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই লাইভ সেশনের জন্য। আল্লাহ হাফেজ।